লিখেন যে লিঙ্গ পরিবর্তন, খাতায় লিখেন লিঙ্গ পরিবর্তন। এখন আসেন আমরা একটু লিঙ্গ পরিবর্তন করি। এখন ভাইয়া খেয়াল করে দেখেন লিঙ্গ পরিবর্তন এই ব্যাপারটা আমি আপনাদেরকে এখানে দেখাই, স্লাইডে দেখাই, তাহলে আমার মনে হয় যে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, তো আসেন স্লাইডে দেখেন, এখানে খেয়াল করে দেখেন বলা হচ্ছে নি প্রত্যয়। নি প্রত্যয় এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন নি প্রত্যয়, এখন বলা হচ্ছে যে উচ্চ শ্রেণীর শব্দে, উচ্চ শ্রেণীর পুরুষবাচক শব্দের সাথে নি প্রত্যয় যুক্ত করলে তা অবজ্ঞার্থ বুঝায়। যেমন দেখেন ডাক্তার, মাস্টার, এগুলো উচ্চ শ্রেণীর শব্দ না? এখন এই উচ্চ শ্রেণীর শব্দগুলোর সাথে আপনি যদি নি প্রত্যয় যদি যুক্ত করেন, খুব ভালো করে বুঝেন, উচ্চ শ্রেণীর শব্দের সাথে কি যুক্ত করেন, যদি নি প্রত্যয় যুক্ত করেন, তাহলে সেটা অবজ্ঞার্থ বুঝায়। অবজ্ঞার্থ মানে কি, মানে তুচ্ছ, তাচ্ছিল্য, হেয় প্রতিপন্ন করা অর্থে এই অর্থ বুঝায়। এখন দেখেন ডাক্তার থেকে ডাক্তারনি, এখন বলেন তো ডাক্তারনি কি অবজ্ঞার্থ বুঝায় না, মানে তুচ্ছ করা অর্থ বুঝায় না? ডাক্তাররা আমরা যে সম্মানটা দিই, ডাক্তারনিকে কি আমরা ডাক্তারনি বলতে আমরা ওই একই সম্মান দিই? নেভার। যেমন আমি যে ডাক্তার বলে, ডাক্তারনি বলা, ওই যে নার্সদের ছোটখাটো যারা ডাক্তারের সাথে থাকে, যে বেডিগুলা, যে মেয়েগুলা, তার মানে দেখেন এগুলো অবজ্ঞার্থ বুঝায়। মাস্টার, মাস্টারনি। এখন দেখেন মাস্টার, ধরেন আমার, আপনারা বলবেন মাস্টার, আমাদের মাস্টার। এখন আমি বিয়ে করার পর আমার বউ তো পড়াইতেই পারে না, কিন্তু আমার বউরে অনেক মানুষে বলবে, আমি মাস্টার হওয়ার সুবাদে বলবে মাস্টার নেই, কিন্তু হে কি আসলে মাস্টার নেই? হ্যাঁ তো এটা মানুষ হ্যাঁ করে বলবে, অবজ্ঞার্থে বলবে যে হে স্বামী মাস্টার, হে তো আসলে মাস্টার না, মাস্টার লগে থেকে থেকে একটা ভাব দেখাই হচ্ছে মাস্টার নেই। দারোগা, দারোগা নেই, ঠিক আছে? তারপর দেখেন জমিদার, জমিদার নেই। এই যে জমিদার, এটা কিন্তু ঠিক উচ্চ শ্রেণীর শব্দ, জমিদার, কিন্তু জমিদার নেই। এই যে মেয়েরা যারা আছে মাঝে মধ্যে যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠে না 11টা 10টা, তখন মা এসে কি কয়, হ্যাঁ আইসে জমিদার নেই, হ্যাঁ কোনো খাওয়ার খবর নাই, সারাদিন খালি ঘুমাইতেছে, তো এটা কি আসলে কি হে কি জমিদারের বউ? এটা লেগেছে মানে হের ব্যবসা এমন যে হে জমিদার নেই, মানে হে জমিদারের বউ, আসলে হুদাই হের কিছুই নাই, হ্যাঁ ছেঁড়া কাঁথার নিচে সে ঘুমায়। তো ব্যাপারটা হচ্ছে তাহলে যদি উচ্চ শ্রেণীর শব্দের সাথে যদি নি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা অবজ্ঞার্থ বুঝায়, কিন্তু নিচু শ্রেণীর শব্দের সাথে নি প্রত্যয় যুক্ত হলে সেটা নর্মাল অর্থই বুঝায়। যেমন জেলে, কামার, মজুর, এগুলো কিন্তু নিচু শ্রেণীর শব্দ। এখন এগুলোর সাথে নি প্রত্যয় করে জেলে নি, এটা কিন্তু স্বাভাবিক স্বাভাবিক অর্থ প্রকাশ করতেছে, মানে পুরুষবাচক স্ত্রীবাচক। কামারনি, মজুরনি, ধোপা ধোপানি, কুমার কুমারনি, তো এগুলো কিন্তু স্বাভাবিক অর্থ প্রকাশ করে। তাহলে নিচু শ্রেণীর শব্দের সাথে যুক্ত হলে স্বাভাবিক অর্থ, উঁচু শ্রেণীর শব্দের সাথে যুক্ত হলে কি, উঁচু শ্রেণীর শব্দের সাথে যুক্ত হলে অবজ্ঞার্থ প্রকাশ করে। ওকে, বলেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা, বলেন এই নিয়মটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? দ্রুত ঝটপট বলেন, বলেন তো ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ওকে। এরপর আসেন দেখেন আনি প্রত্যয়ের হিসাবে একটু যাই। আনি প্রত্যয়, দেখেন আনি প্রত্যয় যুক্ত করে আমরা পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারি। যেমন ঠাকুর সাথে, ঠাকুরের সাথে আনি প্রত্যয় যুক্ত করে ঠাকুরানি, ইন্দ্রের সাথে ইন্দ্রাণী, মেথরের সাথে মেথারনি, হ্যাঁ মাতুলের সাথে মাতুলানি, শূদ্রের সাথে শূদ্রানি, অথবা শূদ্রাও হয়, দুটাই হতে পারে। কিন্তু কথা হচ্ছে আনি প্রত্যয় যুক্ত করে এখানে দেখেন পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ গঠন করছেন, ফাইন। কিন্তু মনে রাখবেন আনি প্রত্যয় যুক্ত হয়ে সবসময় পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করবে না, নাও করতে পারে। সেক্ষেত্রে মনে রাখবেন আনি প্রত্যয় যোগে বৃহৎ অর্থ প্রকাশ করতে পারে। যেমন দেখেন বন, বন বলতে মনে করেন এইটা ছোট একটা জিনিস, কিন্তু আনি প্রত্যয় যুক্ত করে বনের পুরুষবাচক বনানি এমন না, বা বনের স্ত্রীবাচক বনানি এমন না। বনানি বলতে বুঝায় যেটা বড় যে বন। তাহলে দেখেন এখানে কিন্তু এইগুলোতে আনি, এই যে এই বক্সের সবগুলোতে পুরুষ স্ত্রীবাচক, মানে আনি প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দ গঠন করছেন। যেমন পুরুষ ঠাকুর, আর স্ত্রী ঠাকুরানি, কিন্তু বন বনানি এখানে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন না করে বৃহৎ অর্থ প্রকাশ করতে। যেমন অরণ্য, অরণ্য মানে ছোট বন, অরণ্যানি মানে বড় বন, হিম মানে ছোট বরফের খণ্ড, কিন্তু এই বরফের থেকে যখন বড় বরফ যখন হবে তখন সেটাকে বলে সেটা হচ্ছে হিমানি। তাহলে ব্যাপারটা হচ্ছে আনি প্রত্যয় যুক্ত করে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়, আনি প্রত্যয় যুক্ত করে বৃহৎ অর্থ প্রকাশ করার জন্য আনি প্রত্যয় যুক্ত করতে পারি, যেটা আমরা নিচের উদাহরণগুলোতে দেখলাম। ওকে, এরপর আসেন আমরা একটু দেখি ইকা প্রত্যয় যোগে গঠিত শব্দ। যেমন দেখেন পুরুষবাচক শব্দের সাথে যদি অক থাকে, অক থাকলে স্ত্রীবাচক ইকা হবে। তাহলে পুরুষবাচক শব্দের সাথে অক, অক থাকলে স্ত্রীবাচক ইকা প্রত্যয় যুক্ত হবে। যেমন দেখেন নায়ক, গায়ক, অক আছে, তাহলে নায়িকা গায়িকা, সেবক অক আছে সেবিকা, অধ্যাপক অধ্যাপিকা, পাঠক পাঠিকা, লেখক লেখিকা, ঠিক আছে। তবে ব্যতিক্রম আছে, যেমন গণক অক থাকলে এখানে কি হবে গণকী, নর্তক অক থাকলে এখানে হবে নর্তকী, চাতক চাতকী, রাজক রাজকিনী অথবা রাজকী, দুটোই হতে পারে। সো ব্যতিক্রম যেগুলো এগুলো জাস্ট একটু দেখে নেবেন, ব্যতিক্রম যেগুলো এগুলো জাস্ট একটু দেখে নেবেন, এছাড়া এখানে আর কিছুই না। আচ্ছা, এইবার আসেন দেখেন ইকা প্রত্যয় যুক্ত করে এখানে পুরুষ থেকে আমি স্ত্রীবাচক শব্দ গঠন করলাম এই বক্সে, কিন্তু ইকা প্রত্যয় যুক্ত করে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন না করে ওই যে অরণ্য অরণ্যানি, এখানে পুরুষ স্ত্রীবাচক শব্দ না করে বৃহৎ অর্থ বুঝাচ্ছে। তো ইকা প্রত্যয় যুক্ত করে ক্ষুদ্রার্থ বুঝাতে পারে। যেমন দেখেন নাটক, নাটক থেকে নাটিকা। এখন খেয়াল করে দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন, নাটক থেকে যখন আমি নাটিকা যখন গঠন করলাম
তখন নাটক বলতে কি বুঝায়? সাধারণত 40 মিনিট 50 মিনিট, কিন্তু নাটিকা বলতে 15 মিনিট 20 মিনিট। তাহলে ক্ষুদ্র অর্থ এমনটা কিন্তু না যে নাটকের স্ত্রীবাচক নাটিকা। গীত মানে বুঝায়, কিন্তু গীতিকা মানে ছোট যেগুলো, এগুলোকে বুঝায়। পুস্তক মানে হচ্ছে ছোট যে বই, ছোট পুস্তক মানে হচ্ছে বড় যে বই। পুস্তিকা মানে হচ্ছে ছোট যে বই, পাতলা ছোট যে বই। তাহলে ইকা প্রত্যয় যুক্ত করে ক্ষুদ্রার্থ প্রকাশ করে কতগুলো শব্দ, সবগুলো শব্দ যে আমাদের মানে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করে না, এই করবে ব্যাপারটা এমন না। সো আমাকে একটু বলেন যে এই ব্যাপারটা আপনি ক্লিয়ার কিনা, দ্রুত বলেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, বলেন এই জিনিসটা ক্লিয়ার কিনা। ইকা প্রত্যয় যুক্ত হয়ে পুরুষ স্ত্রীবাচক শব্দ গঠন করে, এন্ড ইকা প্রত্যয় যুক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইকা প্রত্যয় যুক্ত হয়। আচ্ছা, একজন বলছে শূদ্র মানে কি বা শূদ্রাণী মানে কি? ঠিক আছে, মানে শূদ্রের যে পত্নী, ঠিক আছে, তাকে বলা হয় শূদ্রাণী। ঠিক আছে, শূদ্রের যে পত্নী তাকে বলা হয় শূদ্রাণী। ওকে, বুঝতে পেরেছেন? আর শূদ্র মানে কি? মানে হচ্ছে অবহেলিত যে জাতি, এদেরকে বলা হয় থাকে সাধারণত শূদ্র, অবহেলিত জাতি। ওকে, বুঝছেন কিনা বলেন দ্রুত দ্রুত। আচ্ছা, একজন বলছে একাঙ্ক মানে কি? একাঙ্ক মানে হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট নাটক, এক অঙ্ক বিশিষ্ট নাটক। আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি। দেখেন, এটা একটু দেখেন, পুস্তিকা অর্থে ব্যবহৃত হয় কোনটি? পুস্তিকা কি অর্থে ব্যবহৃত হয় বলেন, এটা সলভ করেন। এরপর দেখেন নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? এগুলো কিন্তু আমরা কিন্তু সলভ করেছি, সবই কিন্তু আমাদের পড়া থেকে প্রশ্নটা কমন এসেছে, সবই আমাদের পড়া থেকেই কিন্তু প্রশ্ন কমন এসেছে। ঠিক আছে, সবই আমাদের পড়া থেকে প্রশ্ন কমন এসেছে। বলেন গুড। এটা হবে কি দেখেন, এটা হবে পুস্তিকা, এটা ক্ষুদ্র অর্থে। ওকে, আর এখানে বলছে নাটিকা কি অর্থে? সো নাটকের থেকে নাটিকা ক্ষুদ্রার্থে, তার মানে সিডি দুটার উত্তরে ক্ষুদ্রার্থে। এইবার দেখেন, একটি পুরুষবাচক শব্দ দুটি স্ত্রীবাচক, যেমন দেবর, দেবর স্ত্রীবাচক যাও হতে পারে মানে দেবরের বউ, ননদ হতে পারে মানে দেবরের বোন। দাদার স্ত্রীবাচক শব্দ দুইটা, যেমন বৌদি দাদার বউ, দিদি দাদার বোন। শিক্ষকের দুটো হতে পারে, একটা হচ্ছে শিক্ষক পত্নী মানে শিক্ষকের বউ, আর একটা হচ্ছে শিক্ষয়িত্রী মানে ম্যাডাম, যেটাকে আমরা বলে থাকি। গোশ গোশজা, গোশজায়া গোশজা। ঠিক আছে, এরপর বরের স্ত্রীবাচক শব্দ দুটো হতে পারে, বধূ কনে। ভাইয়ের স্ত্রীবাচক শব্দ দুটো হতে পারে, ভাবি বোন। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ দুইটা। সো এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ দুইটা,